আসসালামু আলাইকুম। শুরু করছি নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ১৩। লিখেছেন তামান্না ইসলাম। পরের দিন সকালে আয়রাত ঘুম ভেঙে যায়। পাশে থাকা বড় থাই গ্লাসটা সরিয়ে দেওয়া হয়েছে। এখন তাতে ঝুলছে সাদা কিছু পর্দা। পর্দাগুলো ভেদ করে ভেতরে সূর্যের আলো প্রখরভাবে পড়ছে। আয়রাত পিটপিট করে চোখ মেলে তাকায়। সব কেমন যেন একটু ঘোলা ঘোলা লাগছে দেখতে। মাথার পাশে হাত দিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে উঠে বসে। মাথাটা বেশ ধরে এসেছে, ঝিমঝিম করছে। হাতের উল্টো পাশ দিয়ে চোখগুলো ডলতে ডলতে নিজের চারিপাশ খেয়াল করে। দেখে সে একটা তুলতুলে সাদা বিছানাতে বসে আছে। আয়রাত সারা ঘরে চোখ বুলায়। এই এখন সে কোথায় আছে? এটা কার রুম? আয়রাত কিছু বুঝতে না পেরে যেই না খানিক চিৎকার দিতে যাবে, তখনই তার নিজের দিকে খেয়াল হয়। কাল রাতের লাল লেহেঙ্গাটা এখনও সে পরেই রয়েছে। আর এখন আয়রাতের মনে পড়ে যে হো, কাল তো তার আব্রাহামের সাথে বিয়ে হয়ে গেছে, আর এটা আব্রাহামের বাড়ি। আয়রাত চুপ করে বিছানাতে বসে পড়ে। আব্রাহামকে খুঁজছে। সে কোথায়, দেখতে পারছে না যে। আয়রাত বসে বসে নিজের মাথার চুলকাতে লাগলো। তখনই হাতে একটা মিনি ফুড ট্রে নিয়ে আব্রাহাম রুমে ঢুকে। গুড মর্নিং মাই লাভলি ওয়াইফ। আয়রাত বলল, ভেরি গুড মর্নিং। ঘুম ভাঙলো তাহলে? হ্যাঁ। আব্রাহাম এসে আয়রাতের সামনে বসে। আয়রাতের দিকে ঘোর লাগা নয়নে তাকিয়ে আছে। আয়রাত হেসে মাথা নিচু নামিয়ে ফেলে। যাক, উঠেছো। আমি তো ভেবেছিলাম আজ উঠবেই না। না ওঠার কি আছে? আর কয়টা বাজে? ৯টা ৪৫। কি? ৯টা ৪৫ বেজে গেছে? হ্যাঁ, তাতে এমন করছো কেন? কি হয়েছে? আরে, আমাদের বিয়ে হয়েছে, আর আজ আমরা এখানে প্রথম দিন বিয়ের পর। মানে, আমি আজ নতুন বউ, আর সকাল সকাল উঠে রান্না করব তা না করে আমি কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। আপনি আমাকে আগে ডাক দিননি কেন? মানে, এই কথাটা একটু বেশি টিপিক্যাল হয়ে গেল না? বলল আব্রাহাম। টিপিক্যালের কি আছে? নতুন বউ এভাবে বেলা করে ঘুমালে, ঘুম থেকে উঠলে কি বলবে মানুষ? হেই, রিল্যাক্স। ফার্স্ট অফ অল, এখানে শুধু তোমার জামাই আছে আর তোমার দাদি আছে, ওকে? এমনভাবে বলছো যেন এটা কোনো যৌথ একটা পরিবার, আর অনেক মানুষ, স্পেশালি কুটনামি করার জন্য ননদ, ফুফু শাশুড়ি, চাচি শাশুড়ি এরা আছে। এখানে কেউই নেই। আমাদের ছোট্ট একটা পরিবার, আর তুমি যা ইচ্ছে করতে পারো। তবুও কেমন দেখায় না সব? কিচ্ছু দেখায় না। আর হ্যাঁ, দাদি নিজেই তোমার জন্য ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে। ধুর, যেখানে আমার এইসব করার কথা সেখানে দাদি করছে সব। বিয়ে করে কি লাভ হলো? কি বললা তুমি? কাজ করবে কেন? খবরদার, রান্নাঘরে পা রাখলে পা কেটে রেখে দেব। আরে কি? ঘুম থেকে উঠেছ, গালগুলো ফুলে রয়েছে। ধুর, আপনি আবারও আমার গাল নিয়ে পড়েছেন। আব্রাহাম হেসে আয়রাতের দুই গালে ধরে চুমু খায়। বেবি গার্ল, কাল রাতে যা হয়েছে না, ইস। এই, কি হয়েছে? সব হয়েছে। মানে, কখন, কিভাবে? কিভাবে আর যেভাবে হয় সেভাবে। না মানে, আসলে কই, আমি তো কিছুই টের পেলাম না। দেখুন, আমার কেমন যেন লাগছে। প্লিজ আজগুবি কথা বলবেন না। কি হয়েছে কাল? কাল আমাদের বাসর ছিল জান পাখি, আর এই রাতে কি কি হয় তা অবশ্যই তোমাকে খুলে বলতে হবে না। আয়রাত চুপ করে থাকলো। আরে আচ্ছা, হয়েছে, মুখ লটকাতে হবে না। কিছুই হয়নি, তবুও তুমি অনেক কিছু করেছো। হ্যাঁ, আমি আবার কি করলাম? কি করেছো? বলো যে কি করনি। আচ্ছা, এমন কি হয়েছে বলুন না। আসলে আমার একটু ভুল হয়েছে। কাল রাতে সব কিছু আমার রেকর্ড করে রাখা উচিত ছিল, যেন তা তোমাকে দেখাতে পারি। আমার কিন্তু টেনশন লাগছে অনেক। বলুন না কি হয়েছে। কাল আমি কি করেছি? আর আমার কিন্তু এখন কিছুই মনে পড়ছে না। আগে তুমি লেবুর শরবতটা খাও। কেন? আগে খাও, তারপর বলছি। আয়রাত লেবুর শরবত খাচ্ছে, তখনই আব্রাহাম বলে ওঠে, হ্যাংওভার ছাড়াতে এই লেমন জুস অনেক বেশি উপকারী। এমনকি যারা ড্রিঙ্ক করে তাদের নিত্যদিনের সঙ্গী এই লেমন জুস। আব্রাহামের কথা আয়রাতের কিছু কাশি উঠে গেল। আব্রাহাম আয়রাতের কাছে যায়। আরে বাবা, আস্তে ধীরে খাও। আহা হা, আপনি আপনি কি বললেন? কি? হ্যাংওভার ছাড়াতে মানে? এক ফোঁটাও মনে নেই তোমার কি হয়েছে? না, নেই। আব্রাহাম তো হাসতেই থাকে। কাল রাতে আমি যখন এই রুমে আসি তখন তুমি করিডোর ছিলে, তাও ড্রাঙ্ক অবস্থায়।
হাতে অ্যালকোহল বোতল নিয়ে গান গাচ্ছিলে। তারপর শুরু হয় তোমার পাগলামি। কি কি যে বলেছো তুমি আমাকে, এমনকি ঘুমের মাঝেও বকবক করছো আমার মিসেস বকবক। অ্যাঁ? আরে হ্যাঁ, কি বলেন? সত্যি বলছি। আমি মদ খাবো কেন? আমি হ্যান্ডসাম, আমার মাসলস এত ফুলা কেন? আমি তোমার কুচুমুচু জামাই। ও গড! হাসতে হাসতে বলল আব্রাহাম। আয়রাত তো মাথায় হাত দিয়ে বসে আছে। কি কি যে করেছো তুমি? আমি সারা রাত এগুলো ভেবে ভেবে হেসেছি। আরও কি কিছু বাকি আছে? হ্যাঁ আছে তো, তুমি বলেছো আমাকে তুমি অনেক অনেক বেশি ভালোবাসো, আর আমার গালে টাইটলি একটা পাপ্পি দিয়েছো। হ্যাঁ। আচ্ছা, তুমি নাকি আমার কালেকশনগুলো থেকে ওই অ্যালকোহল বোতলটা নিয়েছো। কেন নিয়েছো বলো তো? আর তা তুমি চিনলেই বা কিভাবে? আরে না, আমি বলি শুনুন, আপনার তো আসতে অনেক দেরি হচ্ছিল, তাই আমি এখানেই বসেছিলাম। আসলে ফোনে গেমস খেলছিলাম, কিন্তু তখন আমার ক্ষুধা লেগে যায়, তাই বাইরে বের হয়ে পড়ি। তখন একজন স্টাফের সাথে আমার দেখা হয়। সে আমাকে বলে যে আমার কিছু লাগবে নাকি, যদি আমার কিছু লাগে তাহলে যেন আমি ওকে বলি আর সে এনে দিবে। তখন আমি কোল্ড ড্রিঙ্কসের কথা বলি, আর তখন সে আমায় বলে যে আপনার রুমেই পাশেই নাকি সব কিছু আছে, গেলেই পেয়ে যাব। তখন আমি এসে পড়ি, ফ্রিজের মতো একটা কিছু দেখি, তা খুলে দাঁড়াই, কিন্তু তাতে সব বড় বড় কাচের বোতল ছিল আর ভেতরে লাল পানি। তো সেখান থেকে একটা নিয়ে আমি এসে পড়ি। সেটা ওয়াইন ছিল। দুই হাতে ভাঁজ করে বলল আব্রাহাম। কি? হ্যাঁ। কিন্তু আমি চিনতাম কি করে? বোতলে কোনো লোগো বা রেপার ছিল না, কিছুই ছিল না। আমি তো ভেবেছি কোকা কোলা। আব্রাহাম বলল, আর ইউ ক্রেজি উইথ মি আয়রাত? কোল্ড ড্রিঙ্কস এর ওয়াইনের মাঝে রাত দিনে তফাৎ। হ্যাঁ, আমি বুঝি নাই। আচ্ছা বুঝলাম, এবার ছাড়ো ওই সব কথা। উঠো, উঠে ফ্রেশ হয়ে নাও, আজ ফাংশন আছে। ফাংশন মানে? কাল না বিয়ে করলাম, আজ আবার কিসের ফাংশন? বিয়ের পরের দিন রিসেপশন হয়, আর আজ রিসেপশন। এমা, আমি তো ভুলে গিয়েছিলাম। আমি আর পারবো না আব্রাহাম, প্লিজ। এই গত 2-3 দিনে আমি খুব ক্লান্ত, অনেক দৌড়ঝোঁপ হয়েছে। আর রিসেপশন এত বড়সড় করে হবে না, ঘরোয়াভাবেই হবে। মানে শুধু বাড়ির লোকজন আর কি, আমরাই। ও আচ্ছা, শ্বশুর আব্বু আম্মু এখানে আসছে, রোহিত, আরশি, অয়ন, দিয়া, কৌশল, অবনী, রাশেদ, দাদি, তুমি এবং আমি, শেষ। এই তো। আর বাড়ির স্টাফের অভাব নেই, সব তারাই করবে, কোনো ঝামেলা নেই। উফ, যাক বাবা, বাঁচলাম। এখন ওঠো জলদি। আচ্ছা ঠিক আছে। আয়রাত উঠে ফ্রেশ হতে চলে যায় আর আব্রাহাম বাইরে চলে যায়। প্রায় 20 মিনিট পর আয়রাত ওয়াশরুম থেকে বের হয়ে পড়ে। আগে ওয়াশরুমের দরজা খুলে মাথাটা একটু বের করে রুমে ভালোভাবে তাকিয়ে দেখে কেউ নেই। না, কেউ নেই, রুম ফাঁকা। আয়রাত গুটি গুটি পায়ে রুমের ভেতরে আসে। আসলে শাড়ি পরতে হবে। ওয়াশরুম থেকে কোনো রকমে বের হয়ে নিজের মাথার চুলগুলো মুছছে। ভিজে থাকা চুলগুলো নিয়ে টপ টপ করে পানি ঝরছে। আর তখনই আব্রাহাম ফোনে কথা বলতে বলতে রুমে আসে। কথা বলা শেষ হলে ফোনটা কেটে দিয়ে রুমের দরজা খোলার শব্দ পেয়ে আয়রাত ঘুরে পিছনে তাকায়। দেখে আব্রাহাম। আব্রাহাম যে এসেই আয়রাতকে এমন একটা অবস্থায় দেখবে তা সে ভাবেনি। আব্রাহাম তো আয়রাতকে দেখে থমকে যায়, আর আয়রাত তাওয়ালটা নিজের উপর রেখে দেয়, আর সাথে কিছুটা চিল্লিয়ে ওঠে। এই এই আপনি কি করেন? হ্যাঁ, এখানে এখানে বের হন, বের হন। একটু পরে আসুন। আব্রাহাম প্লিজ বাইরে যান। আয়রাত তো নিজের মতো করে বকবক করেই যাচ্ছে, কিন্তু আব্রাহাম বাঁকা হেসে আরও ভেতরে এসে দরজা লাগিয়ে দেয়। সোফার উপরে হাতে থাকা ফোনটা হালকা ঢিল দিয়ে রেখে দেয়। আয়রাত যতই তাকে বাইরে যেতে বলছে, আব্রাহাম তার হাতগুলো প্যান্টের পকেটে রেখে ততই আয়রাতের দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে একসময় আব্রাহাম একদম আয়রাতের কাছে এসে পড়ে। আব্রাহাম তার এক হাত দিয়ে আয়রাতের খালি কোমর জড়িয়ে ধরে, আয়রাতকে নিজের আরও কাছে টেনে আনে, একদম নিজের সাথে মিশিয়ে ফেলে। তারপর আয়রাতের উপর থেকে তাওয়ালটা সরিয়ে ফেলে। আয়রাতের মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। শুকনো কিছু ঢোক গিলে সে আব্রাহাম আয়রাতের গলাতে থাকা পানি বিন্দুগুলো ছুঁয়ে দেয়। আয়রাতের গলাতে একটা কালো তিল দেখে আব্রাহাম কেমন যেন পাগল পাগল হয়ে গেল। আব্রাহাম ফট করে এক নিমেষে আয়রাতের গলাতে নিজের মুখ ডোবায়। আয়রাতের শরীর শিরদাঁড়া গুলোতে যেন শিহরণ বয়ে যায়। আব্রাহাম এক হাতে আয়রাতের কোমর শক্তভাবে
ধরে রেখেছে, আরেক হাত আয়রাতের ঘাড়ের পেছনে নিয়ে তার ভেজা ভেজা চুলগুলোর মাঝে দিয়ে রেখেছে। আর আব্রাহাম নিজে আয়রাতেই মগ্ন। আয়রাত তার দুই হাত দিয়ে আব্রাহাম গায়ের শার্টটা খামচে ধরে। এভাবে দুইজন এক হয়ে ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিল তা মনে নেই। হঠাৎ আয়রাত আব্রাহামকে সরিয়ে দিয়ে এসে পড়তে নেয়, কিন্তু তখন আব্রাহাম আয়রাতের হাত ধরে টান দিয়ে তাকে নিজের কাছে আনে। আবার আয়রাতের পিঠটা ঠিক আব্রাহামের বুকের সাথে একদম লেগে আছে। আব্রাহাম আয়রাতকে পিছন থেকে জড়িয়ে ধরে তার ভেজা তীব্র সুগন্ধি যুক্ত চুলগুলোতে নাক মুখ সব ডুবিয়ে দেয়। আব্রাহাম আয়রাতের ভেজা ঘাড়ে নিজের নাকটা ঘষতে ঘষতে নেশাক্ত কণ্ঠে বলতে থাকে, এত নেশাক্ত কেন তুমি? তোমার কাছে এলে আমার যে পরিমাণ নেশা ধরে তা আমার মদ্যপানও করলেও হয় না। আমার সব নেশা যেন তোমাতেই রয়েছে। আমার নেশা তুমি, যাকে ছাড়া আমি আমি মরেই যাব। আব্রাহাম আবার বলল, শাড়িটা আমি পরিয়ে দিচ্ছি। আব্রাহামের কথায় আয়রাত কিছুই বলে না। আব্রাহাম আয়রাতকে ছেড়ে দিয়ে তাওয়াল এনে তার চুলগুলো মুছে দিতে থাকে। তারপর শাড়ি নিয়ে আয়রাতের কাছে আসে। শাড়িটা আব্রাহামেরই চুজ করা, সাদা ধবধবে আর তার মাঝে গোলাপি রঙের থোকা থোকা গোলাপ ফুলের মতো ডিজাইন করা। শাড়িটা কিছুটা নেটের, অনেক বেশি সুন্দর। আব্রাহাম শাড়িটা এনে দাঁড়িয়ে পড়ে, এক হাতে কোমর দিয়ে আরেক হাত মুখে ঠেকিয়ে একবার আয়রাতের দিকে আরেকবার শাড়ির দিকে তাকায় আব্রাহাম। আয়রাত তো শুধু তাকিয়ে আছে তার মতো করে। তারপর আব্রাহাম কাজ শুরু করে। শাড়ির একটা সাইড আয়রাতের কোমরে গুজে দেয়, তারপর আস্তে আস্তে কুচি দেয়, আশেপাশে ঠিক করে দেয়, আঁচলটা বেশ বড় করে রাখে। যেই শাড়ি পরতে আয়রাতের সময় লাগে প্রায় 1 ঘন্টা, মাঝে মাঝে তো রাগও উঠে যায় এই শাড়ি পরতে গিয়ে, তাও শাড়ি ভালোভাবে পরাই হয় না। আর সেই শাড়ি এখন কিনা আব্রাহাম তাকে পরিয়ে দিল মাত্র 15 মিনিটে। শাড়ি পরানো শেষ হলে আব্রাহাম নিচে এক হাঁটু ভাঁজ করে বসে আয়রাতের শাড়ির কুচিগুলো আরও একটু ঠিকঠাক করে দেয়। পুরোপুরি শাড়ি পরানো শেষ হলে আব্রাহাম কিছুটা দূরে গিয়ে 2 হাত কোমরে রেখে আয়রাতকে আপাদমস্তক দেখতে থাকে। নাও ইটস পারফেক্ট। আয়রাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পুরো দেখে নেয়। আয়রাতের মুখে হা। আয়রাত চোখ বড় বড় করে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম হেসে দিয়ে আয়রাতের কাছে আসে, তারপর তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আয়নাতে তাকায়। অনেক সুন্দর লাগছে। বউ এত কিউট হলে প্রবলেম আছে, আমি সামাল দিব কি করে? আগে আপনি বলুন যে আপনি এত সুন্দর করে এত ভালো করে শাড়ি পরান কোথা থেকে শিখলেন? বিয়ের আগে অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল তো, তাই তাদের শাড়ি পরিয়ে দিতে দিতে শিখে গেছি। কি কি বললেন? আরে বাবা, মজা করছি। আমার কেউ ছিল না, তুমিই ছিলে, আছো আর থাকবে। সেটাই। আয়রাত মুখ ভেঙচি কেটে চলে আসতে নিলে আব্রাহাম আবার তার হাত ধরে আয়নার সামনে বসিয়ে দেয়। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে আয়রাতের চুল শুকিয়ে দিতে থাকে। শুকিয়ে গেলে খুব সুন্দরভাবে চুলগুলো আঁচড়িয়ে দেয়। মানে আজ আয়রাতকে সম্পূর্ণই আব্রাহাম রেডি করিয়ে দিয়ে নিজের হাতে। আব্রাহামও রেডি হয়ে যায় আয়রাতের সাথে কিছুটা ম্যাচ করে, তবে সে লাইট অলিভ কালারের পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবি হাতাগুলো ফোল্ড করা, অ্যান্ড অ্যাজ অলওয়েজ তাকে দেখতে সেই পরিমাণেই সুদর্শন লাগছে। কিছুক্ষণ পর একজন স্টাফ এসে আব্রাহাম আর আয়রাতকে নিচে যেতে বলে, কেননা সবাই এসে পড়েছে। আব্রাহাম বলল, যাওয়া যাক তাহলে। অবশ্যই। আয়রাত আব্রাহামের বাহুর মাঝে নিজের হাত রেখে দেয়, তারপর সিঁড়ি বেয়ে দুজনে নিচে নেমে পড়ে। অয়ন বলল, ওই তো দি মোস্ট বিউটিফুল কাপল অ্যান্ড 2 জামাই বউ এসে পড়েছে। আব্রাহাম আয়রাত চলে যায় নিচে। সবাই অনেক আড্ডা দিচ্ছে, বাড়ি ভরা মানুষ। কি যে ভালো লাগছে, জমজমাট একটা পরিবেশ। আর এভাবে সেই দিন হেসে খেলে সবার দিনটা কেটে যায়। আজ দিনটা অন্যরকম। আকাশটা আজ গাঢ় নীল আর সাদা রঙে বেশ রঙিন। পরিবেশ কেমন এক মুখরিত ভাব। সূর্যের রোদ আজ নেই বললেই চলে। পরিবেশটা কেমন জানি স্নিগ্ধ শীতলময়। আশেপাশে গাছগাছালিগুলো তীব্র বাতাসে খেলা করছে। গাছের পাতাতে বাতাস লেগে একটা যেন আরেকটার সাথে খেলা করছে, আর সেগুলোর বাতাস এসে কান অবধি পৌঁছাচ্ছে। হুট করে আকাশটা কেমন আবছা আবছা কালো মেঘে ঢেকে গেল। বাতাসটা আরো জোরে বইতে লাগলো।
আকাশে মেঘের গুড়গুড় আওয়াজ হলো, অর্থাৎ বৃষ্টি আসবে। এটা বৃষ্টি আসার আগ মুহূর্ত। বৃষ্টি আসার আগ মুহূর্তে যে মন ভালো ভালো না বাতাস বয়, তার ভালো লাগাটা মুখে ব্যক্ত করা যাবে না, যায়ও না আসলে। আয়রাত জানালার কাছে বসেছিল। আব্রাহামের একটা অনলাইনে মিটিং ছিল, তাই সে ফোনে কথা বলতে বলতে বাইরে গিয়েছে। আব্রাহামের আসতে দেরি হচ্ছে দেখে আয়রাত তার মুখটা লটকিয়ে জানালার কাছে বসে আছে। তখনই মেঘ ডেকে উঠে। আয়রাত জানালা দিয়ে বাইরে তাকায়, দেখে চারিদিকে কেমন এক স্যাঁত স্যাঁত ভাব করেছে। এটা দেখে আয়রাতের মন বাকবাকুম হয়ে গেল। আয়রাত আবার দরজার দিকে তাকায়, দেখে যে এখনো আব্রাহাম আসছে না। আর ঠিক তখনই আকাশে আরেকবার বেশ জোরে সোরে মেঘ গর্জন করে ওঠে। এবার আর আয়রাতকে পায় কে? আয়রাত দ্রুত পায়ে বিছানা থেকে নেমে পড়ে। তবে আজ আয়রাতের মাঝে ফুটে উঠেছে এক অন্যরকম আলাদা ধাঁচের সৌন্দর্য। আয়রাত এখন সাদা ধবধবে একটা শাড়ি আর লাল টকটকে একটা ব্লাউজ পরে আছে, হাতে চিকন কিছু চুড়ি, আর তার হাতে গোল গোল করে মেহেন্দি লাগানো, ঠিক যেমনটা আগের মানুষরা লাগাতো তেমন। কিন্তু এতেও যেন আয়রাতের হাতগুলোকে অসম্ভব সুন্দর লাগছে। সাদা হাতে লাল মেহেন্দি কেমন জলজল করছে। আব্রাহামের মতে আয়রাতকে নাকি শাড়িতে অপূর্ব সুন্দর লাগে, আর তার এই অপূর্বতা থেকে চোখ সরানো বারণ। আয়রাতকে এই শাড়িটা পরিয়ে দিয়েছে আব্রাহাম তার নিজ হাতেই। আয়রাতের পায়ে এক জোড়া নূপুর রয়েছে, সেটাও আব্রাহাম তার নিজ হাতেই পরিয়ে দিয়েছে। আয়রাত প্রথমে ছুটে করিডোরে চলে যায়, কিন্তু করিডোরে ওপরে অনেক বড় ছাউনি আছে, যার ফলে আকাশ দেখা যায় না। আয়রাত একটা ভেঙচি কেটে আবার ছুটে ছাদে চলে যায়। আয়রাত যেই দিক দিয়ে ছুটে যাচ্ছে, সেখানেই যেন আয়রাতের পায়ে থাকা নূপুরগুলো আওয়াজ সব ছনছন করে বেঁচে চলেছে, বাজছে তার হাতে থাকা সেই চুড়িগুলোর রিমিঝিমি আওয়াজ। আয়রাত গিয়ে সোজা ছাদের একদম মাঝখানে গিয়ে দাঁড়ায়। এবার যেন আয়রাত আনন্দের একটু নতুন ধারা খুঁজে পেল। পরিবেশটা কেমন একটু মেঘাচ্ছন্ন হয়ে এসেছে, বাতাসের বেগটা আরও একটু ভারী হয়ে গেল। নাকে ভেসে আসতে লাগলো এক সুমধুর মিষ্টি গন্ধ। প্রকৃতি যেন আজ তার আপন লীলা লাস্য মেতে উঠেছে। দূর আকাশে সেই পাখিগুলো তাদের ডানা ঝাপটে তাদের নীড়ে পৌঁছাচ্ছে। পরিবেশটা কেমন ভারী ভারী, আগে থেকে আরও মেঘলা একটা ভাব হয়ে এলো। বেশ বোঝা যাচ্ছে যে গগন কাঁপিয়ে বৃষ্টি নামবে। আয়রাত হাঁটতে হাঁটতে ছাদের আরও মাঝখানে এসে দাঁড়ায়। আসলে ছাদটা আকাশের আকারে বিশাল বড়। কেউ এটাকে দেখে বলবে না যে এটা ছাদ। ছাদের একপাশে অনেকগুলো ফুল রয়েছে, এমন কোনো ফুল নেই যে সেখানে নেই। তবে সবচেয়ে বেশি রয়েছে গোলাপ ফুলের গাছ। আয়রাতের গাঢ় লাল গোলাপ পছন্দ দেখে আব্রাহাম নিজ হাতে গোলাপ গাছগুলো লাগিয়েছে। বলা যায় ছাদের উপরেই একটা গাছ ছোটোখাটো বাগান রয়েছে। এবার হঠাৎ একটা দমকা বাতাস এসে আয়রাতের গায়ে লাগলো। বাতাসে চুলগুলো উড়ে চলছে, শাড়ির আঁচলটাও ছন্নছাড়ার মতো করে ঢেউ খেলছে। মুখটা আকাশপানে তুলে আপন মনে সেই মেঘাচ্ছন্ন আকাশে তাকিয়েছিল আয়রাত। তখনই টুপ করে এক বিন্দু বৃষ্টি ফোঁটা তার মুখের উপর পড়ল। সাই করে আরেক দফা বাতাস বয়ে যায়। আয়রাত যেন এখন নিজেকে এই প্রকৃতির মাঝে অনুভব করতে পারছে। সে তার দুই আঁখি বন্ধ করে দুই হাত দুই পাশে মেলে দাঁড়িয়ে আছে। ঠিক তার কয়েক মুহূর্তের পর হুড়মুড় করে ঝিরঝির শব্দ তুলে বৃষ্টি নেমে এলো। আয়রাত চোখ দুটো মেলে তাকায়, মুখের কোণে ফুটে উঠেছে দীর্ঘ হাসির রেখা। আয়রাত সেই এক জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলো। ছাদে থাকা ফুলের গাছগুলোতে বৃষ্টির শীতল পানি পড়ে সেগুলো সুগন্ধি যেন আরো দ্বিগুণ করে তুলেছে। বৃষ্টির পানিগুলো বেশ ঠান্ডা। আয়রাত ভিজে একদম চুপচুপে হয়ে গেল। গায়ে থাকা শাড়িটা ভিজে একদম আষ্টে পৃষ্ঠে লেগে ধরেছে। তার সাথে খোলা কোমরটাতে পানির বিন্দু বিন্দু লেগে আছে। ঘাড়ে গলাতেও পানির বেশ ছিটেফোঁটাও লেগে আছে। চুলগুলো ভিজে একদম টপটপ করে পানি পড়ছে। গলা গালের সাথে চুলগুলো কিছু লেগে ধরেছে। আকাশে এবার বিদ্যুৎ চমকে দিয়ে ওঠে। আয়রাত পায়ে থাকা নূপুরগুলো ভিজে উঠেছে। সে খালি পায়ে ছাদের এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো।
ছাদের এদিক ওদিক পানি জমে রয়েছে কিছু, আয়রাত সেগুলো তার পা দিয়ে হালকাভাবে ছিটিয়ে দিচ্ছে। নিজের মন প্রাণ খুলে বৃষ্টির পানিতে ভিজে চলেছে। আয়রাতের যেন আর কোনো দিকে খেয়াল নেই। সে নিজের আপন মনে মতো করে খেলছে আর বৃষ্টিতে ভিজছে। শাড়িটা একটু উঁচু করে ছাদের একদিক থেকে আরেক দিকে দৌড়ে চলছে। তবে এভাবে থাকতে থাকতে কেন জানি আয়রাতের মনে হলো যে কেউ তাকে খুব বেশি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছে। আয়রাত ঘুরে তার পেছনের দিকে তাকায়, দেখে ছাদের দরজাতে আব্রাহাম তার দুই হাত ভাঁজ করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে আছে। আয়রাত তো নিজের মতো করে বৃষ্টিকে উপভোগ করে চলছিল, কিন্তু আব্রাহামকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়রাতের বুকের ভেতরটা কেমন ধক করে ওঠে, শ্বাস ঘন হয়ে আসে। আয়রাতের বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানিগুলো আয়রাতের সারা গায়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আব্রাহাম একদম সাদা প্যান্ট আর শার্ট পরে দাঁড়িয়ে আছে, চোখগুলো আয়রাতের স্থির। বৃষ্টির বেগ আরও বেড়ে গেল। আব্রাহামকে কেমন ঝাপসা ঝাপসা দেখতে লাগলো। তখন আরও একবার বিদ্যুৎ চমকে উঠল। আয়রাত এবার চমকে গিয়ে চোখ মুখ কিছুটা কুঁচকে ফেলে। আব্রাহাম এবার আর দাঁড়িয়ে না থেকে সোজা নিজের সামনে হাঁটা দেয়। বৃষ্টির পানিতে আব্রাহামও নেমে পড়ে। মুহূর্তে আব্রাহামও ভিজে যায়। বৃষ্টি ভেজা পানিতে আব্রাহামের শার্টটা ভিজে একদম তার গায়ের সাথে লেগে ধরে থাকে। ভেতর থেকে তার বডি স্পষ্ট দেখা যাচ্ছে। আব্রাহাম এসে আয়রাতের সামনে দাঁড়িয়ে পড়ে। আব্রাহামের সামনের চুলগুলো ভিজে তা থেকে টপটপ করে পানি পড়ছে। আব্রাহাম একবার আপাদমস্তক আয়রাতকে দেখে নিল। আব্রাহাম তার হাতটা আয়রাতের গালে রাখে। আব্রাহামের শীতল হাতের স্পর্শ পেয়ে আয়রাত কেমন যেন কিছুটা কেঁপে ওঠে। আব্রাহাম এক হাত দিয়ে আয়রাতের কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। আয়রাত তার একটা হাত আব্রাহামের বুকের উপর রেখে দেয়। আব্রাহাম তার মাথা আয়রাতের মাথার সাথে ঠেকিয়ে রাখে। তার একটা হাত আয়রাতের গালে স্লাইড করতে করতে বলে ওঠে, তোমার ধারণাও নেই জান পাখি, তোমাকে এই বৃষ্টি ভেজা শাড়িতে কি পরিমাণ আবেদময়ী লাগছে। এমন করে আমার সামনে প্লিজ এসো না। ঠিক থাকতে পারি না আমি, নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। নিজেকে কেমন পাগল পাগল লাগে, নিঃশ্বাস ভারী হয়ে আসে আমার। তোমাকে কাছে পাবার প্রবল ইচ্ছা জাগে। আব্রাহাম তার হাত দিয়ে আয়রাতের গোলাপি ঠোঁটগুলো ছুঁয়ে দেয়। আয়রাত মাথাটা কিছুটা ঝুঁকিয়ে রেখেছে। আব্রাহাম আয়রাতের কোমরে স্লাইড করতে লাগে। আয়রাত তার হাত দিয়ে আব্রাহামের শার্টটা খামচে ধরে। আব্রাহাম দেখে আয়রাতের গলায় ঘাড়ে পানিগুলো শিশির বিন্দু ন্যায় চিকচিক করছে। আব্রাহাম এগুলো দেখে যেন নিজের উপর একদম লাগামহীন হয়ে গেল। আর এক মুহূর্ত দেরি না করে আব্রাহাম আয়রাতের গলায় মুখ ডোবায়। আয়রাত আবেশে চোখগুলো বন্ধ করে ফেলে। আব্রাহাম চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো আয়রাতের ঘাড়ে। আয়রাতের ভেতরে এক আলাদা অনুভূতি হচ্ছে, এক অজানা অনুভূতি যার নাম সে জানে না। আয়রাত বেশ লজ্জা পায়। সে আব্রাহামকে ছাড়িয়ে সেখান থেকে এসে পড়তে চাইলে আব্রাহাম তার হাত ধরে ফেলে। তারপর আবার তাকে নিজের কাছে আনে। এক হ্যাঁচকা টান দিতে আয়রাত আবার আব্রাহামের কাছে এসে পড়ে। আয়রাতের পিঠটা আব্রাহামের বুকের কাছে। আব্রাহাম পেছন থেকে আবার আয়রাতকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডুবায়। আব্রাহামের হাতগুলো আয়রাতের পেটে কোমরে বিচরণ করে চলছে। নিজের করতে চাই আমি তোমায়, তোমার ইচ্ছাতে, তোমার মতে কাছে পেতে চাই আমি তোমায়। এতটাই কাছে যেখানে তুমি আমি নামক কোনো দুই উক্তি থাকবে না। তুমি অ্যান্ড আমি মিলে এক হয়ে যাব। এতটা কাছে পেতে চাই আমি তোমায় যেখানে কোনো দূরত্বই থাকবে না। একদম না জান পাখি, হবে কি আমার? তখনই আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ গর্জন করে ওঠে আর আয়রাত সাথে সাথে ঘুরে আব্রাহামকে জড়িয়ে ধরে। আব্রাহামও আয়রাতকে জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে ধরে। আব্রাহাম তার দুই হাত দিয়ে আয়রাতের গালে ধরে তারপর ফট করে আয়রাতের ঠোঁটে নিজের ঠোঁটগুলো মিশিয়ে ফেলে। তবে আয়রাত এবার না করেনি, নাইবা আব্রাহামকে কোনো বাধা দিয়েছে। আব্রাহাম বুঝল যে আয়রাতের সম্মতি আছে। আব্রাহাম যেন আয়রাতকে আরও নিজের সাথে চেপে ধরে তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। দুইজন ভালোবাসার মানুষ এই বৃষ্টিতে এক হয়ে দাঁড়িয়ে আছে। দুইজনই ভিজে একাকার হয়ে গেছে। তবে বাইরে যেন বৃষ্টি আরও ভয়ানক রূপ ধারণ করলো। আব্রাহাম আয়রাতকে ছেড়ে দাঁড়ায়,
হাত দিয়ে তার সামনে আসা চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয়। কিন্তু এবার আব্রাহাম আয়রাতকে সোজা তার কোলে তুলে নেয়। আয়রাত তার দুই হাত আব্রাহামের গলাতে জড়িয়ে ধরে। আব্রাহাম আয়রাতকে কোলে নিয়ে সোজা ঘরের ভেতরের দিকে হাঁটা দেয়। রুমের ভেতরে গিয়ে আয়রাতকে বিছানায় শুয়ে দেয়। তখনই ধপ করে সারা ঘরে অন্ধকার ছেয়ে আসে। রুমটাতে আবছা আলো এসে পড়েছে। বাইরে যে বিদ্যুৎ চমকে দিচ্ছে, মাঝে মাঝে তার আলো এসে সারা ঘরকে ক্ষণিকের জন্য আলোকিত করে তুলেছে। এই যেন আলো আঁধারের এক অসম্ভব সুন্দর মিশ্রণ। আব্রাহাম আয়রাতকে বিছানায় শুয়ে দিয়ে ক্রমশে আয়রাতের দিকে এগোতে থাকে। এখন আয়রাতের সাথে তার মাথা একদম ঠেকে আছে। আয়রাতের মাথা বালিশের ঠেকে গেলে আব্রাহাম আয়রাতের দুই পাশে হাত দিয়ে আয়রাতের উপর ঝুঁকে পড়ে। আয়রাতের কপালে আব্রাহাম উষ্ণ চুমুর উত্তাপ দিয়ে দেয়। তারপরে আবার আয়রাতের ঠোঁটগুলো আঁকড়ে ধরে। আজ যেন দুজনের মাঝে কোনো বাধা নেই। আব্রাহাম আয়রাতের উপর থেকে ভেজা শাড়ির আঁচলটা ফেলে দেয়। নিজের গা থেকে সাদা শার্টটা ফেলে দিয়ে আবার আয়রাতের কোমর ধরে নিজের দেহের সাথে আয়রাতের দেহটা লাগিয়ে দেয়। তারপর ডুব দেয় আয়রাতের মাঝে। আজ আব্রাহাম তার আয়রাতেই মগ্ন। সে আজ তার আয়রাতকে নিজের করে পেয়েছে। আয়রাতের চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আব্রাহামের শূন্য পিঠটা আয়রাত খামচে ধরে। আব্রাহাম আজ তার প্রিয়তমাকে নিজের ভালোবাসার উষ্ণতার চাদরে মুড়িয়ে নিয়েছে। আজকের এই বৃষ্টি ভেজা দিনটা যেন তাদের ভালোবাসাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর এভাবেই একে অপরের মাঝে পরিপূর্ণতা পেল দুই ভালোবাসার মানুষ। আজ আয়রাত সম্পূর্ণরূপেই তার আব্রাহামের, আর আব্রাহাম তার আয়রাতের। আব্রাহাম আয়রাত মিলে তাদের ভালোবাসার আজ এক নতুন অধ্যায় শুরু। বিকেলের সাজ এখন। বাইরে বৃষ্টি নেই, তবে বৃষ্টি ভেজা যেই স্নিগ্ধতা থাকে সেটা এখনও বজায় রয়েছে। চারিদিকে মৃদু ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আকাশটা এখন আর কালো মেঘে ঢাকা নেই, পরিষ্কার হয়ে সতেজতা ছড়িয়ে দিয়েছে সবখানে। ঠিক বৃষ্টির পরপরই আকাশে যে রং ফুটে ওঠে সেটার আভা সব জায়গায় মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। কিছুটা লাল কমলা সংমিশ্রণ। রুমের ভেতরের সাদা বড় বড় পর্দাগুলো বাতাসে ঢেউ খেলাচ্ছে। ভেতরের নীরবতা ভেঙে পর্দাগুলো উড়ে যাওয়ার শব্দ কানে আসছে। বুক পর্যন্ত কোমল সাদা চাদরটা টেনে দিয়ে চুলগুলো এলোমেলো করে আয়রাত ঘুমাচ্ছে। কিছুটা উপরভাবেই বালিশ মাথা ঠেকিয়ে শুয়ে আছে আয়রাত, যার ফলে গালে মাংসের ভাঁজ পড়ে ঠোঁটগুলো খুবই ছোট আর বাচ্চা বাচ্চা লাগছে। আর এই সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চলে আব্রাহাম। একটা হাত মাথার পাশে ঠেকিয়ে শুয়ে আছে সে, আর তার আয়রাতকে দেখে চলছে। ঠোঁটে ঝুলছে মুচকি হাসি। আব্রাহাম আয়রাতের কাছে এগিয়ে গিয়ে তার হাত দিয়ে আয়রাতের মুখের উপর এসে পড়া চুলগুলো সরিয়ে দেয়। এতে আয়রাত কিছুটা নড়ে চড়ে ওঠে। আব্রাহাম এগিয়ে এসে আয়রাতের কপালে চুমু দিয়ে দেয়। চুমুরত অবস্থায় আব্রাহাম তার চোখগুলো বন্ধ করে দেয়। আয়রাত ঘুমের মাঝে টের পায় যে এটা আব্রাহাম। সেও খানিক হেসে আব্রাহামকে জড়িয়ে ধরে। আব্রাহামের শূন্য বুকে মুখ লুকায়। আয়রাতের কোনো সাড়া শব্দ না পেয়ে আব্রাহাম তাকিয়ে দেখে যে আয়রাত আবার ঘুমিয়ে পড়েছে। তাই আব্রাহাম এবার নিজে উঠে পড়ে। আয়রাতকে কিছু ডাক দিলে সে অন্য পাশে ঘুরে আবার ঘুমিয়ে পড়ে। আব্রাহাম এবার আর না পেরে আয়রাতকে সোজা কোলে তুলে নেয়। এমন আচমকা কাণ্ডে আয়রাত চমকে যায় আর নিজের সাথে থাকা চাদরটা খামচে ধরে। এই এই কি করছেন আপনি? কি করছেন? তোমার ঘুম ছুটাচ্ছি, দাঁড়াও। না না, আমাকে নিচে নামান। আমি আমি আরও একটু ঘুমাবো প্লিজ, আমার ঘুম পাচ্ছে। এই আমাকে নিচে নামান। এই চুপ। আয়রাত বকবক করেই যাচ্ছে, কিন্তু এদিকে আব্রাহাম আয়রাতের একটা কথাও শুনছে না। সে আয়রাতকে কোলে নিয়ে তার মতো করে যেতে লাগলো। সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে আয়রাতকে ঠিক শাওয়ারের নিচে নামিয়ে দেয়। আয়রাত সেখান থেকে চলে আসতে ধরলে আব্রাহাম তার কোমর ধরে নিজের দিকে টান দেয়, আর এরপরেই শাওয়ারটা অন করে দেয়। নিজের উপরেই ঠান্ডা পানির ছোঁয়া পেতে আয়রাতের সামান্য চিল্লিয়ে ওঠে। আব্রাহামকে দুই হাতে খামচে ধরে একদম। আব্রাহাম এতে কিছুটা শব্দ করে হেসে ওঠে। একে তো প্রচুর শীতল দিন, আবহাওয়া প্রচুর ঠান্ডা, তার উপর আরও এই ঠান্ডা ঠান্ডা পানি গায়ে যেন কাঁপন ধরিয়ে দিচ্ছে। আয়রাত শীতে কাঁপতে লাগলো। আব্রাহাম আয়রাতের মাথায়
মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে রাখে, নিজের দুই হাতে আয়রাতের কোমর শক্তভাবে জড়িয়ে ধরে। আয়রাতও নিজের দুই হাত আব্রাহামের বুকের উপর রেখে দেয়। উপর থেকে সব পানি তাদের দুজনের উপরই পড়ছে, আর আবেশে দুজনেই চোখ বন্ধ করে রেখে দিয়েছে। পানিগুলো আয়রাতের ঠোঁট বেয়ে বেয়ে বুকের দিকে গড়িয়ে পড়ছে। আব্রাহাম আয়রাতের সেই ঠোঁটগুলোকে নিজের করে নেয়। আয়রাত তো আব্রাহামের থোঁতার সমান হয়, তাই এবার আয়রাত তার পাগুলো ফ্লোর থেকে কিছুটা উঁচু করে নেয়, আব্রাহামের আরও কাছে যায়। আব্রাহাম আয়রাতের ঠোঁট ঠিক কতক্ষণ ডুবেছিল খেয়াল নেই, কিন্তু যখন আব্রাহাম খেয়াল করলো যে আয়রাত ঠান্ডা কিছুটা কাঁপছে, তখন আব্রাহাম আয়রাতকে একদম নিজের বুকের সাথে লাগিয়ে ধরে, জড়িয়ে ধরে তাকে। এতে আয়রাত ঠান্ডায় মাঝেও যেন কিছুটা আব্রাহামের বুকের উত্তাপ পায়। আপনি বাইরে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। আব্রাহাম বলল, যদি আমার বাইরে যাওয়ার হতো তাহলে আর নিজে তোমাকে এখানে কোলে করে নিয়ে আসতাম না। আরে কিন্তু সেভ ওয়াটার, শাওয়ার টুগেদার, এইটা আবার কোন লজিক? আমার লজিক? আব্রাহামের সাথে তো আর কেউ পারবে না। অবশেষে দুজনে ফ্রেশ হয়ে এসে পড়ে। আব্রাহাম সোফাতে বসে ফোন ঘাঁটছে, আর তখনই আয়রাত তাওয়াল নিয়ে নিজের চুল মুছতে মুছতে আসে। আব্রাহাম তাকিয়ে দেখে আয়রাত এক মনে নিজের চুল মুছছে। আব্রাহাম এক টান দিয়ে আয়রাতকে নিজের সামনে বসিয়ে দেয়। এদিকে এসো। আয়রাত বসে পড়ে। আব্রাহাম খুব যত্ন করে আয়রাতের চুলগুলো মুছে দেয়। আয়রাত বলল, আচ্ছা শুনুন, আমি নিচে যাই, আপনি এসে পড়ুন। কেন? কেন মানে? আরে ক্ষুধা লাগেনি আপনার? সেই সকালে ব্রেকফাস্ট করেছিলেন শুধু, আর দাদি আছে, দাদিকে ওষুধ দিতে হবে। আচ্ছা যাও, কিন্তু রান্নাঘরে ঢুকবে না কিন্তু। আব্রাহাম বেশি বেশি হয়ে কিন্তু, আরে একটা দিন রান্না করলে কি এমন হবে? আরে কি দরকার এই গরমে কিচেনে গিয়ে ঘেমে একাকার হওয়ার? আরে আমি এতটাও বাজে রান্না করি না, খাওয়া চলে। ও আচ্ছা, তোমার হাতে সেই বিরিয়ানি যদি আমি খেতে পারি তাহলে সব খাবারই খেতে পারবো। আব্রাহামের মুখে আয়রাতের সেদিনের সেই বিরিয়ানির কথা শুনে আয়রাত আর দাঁত দিয়ে জিভ কাটে। আল্লাহ জানেন যে আব্রাহাম সেই বিরিয়ানিটা খেয়েছে কিভাবে। আয়রাত আব্রাহামের একটা কথাও না শুনে নিচে চলে যায়, তবে সে রান্নাঘরে যায় না। আব্রাহামের প্রচুর বকবে, তাই সে শেফদের যা যা খাবে তাই রান্না করতে বলে ইলার কাছে ঘরের দিকে চলে যায়। আয়রাত দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, দাদি যান, আসবো? আরে আয় আয়, বলার কি আছে, সোজা এসে পড়বি। কি করো? পান খাই। হায় রে, আব্রাহাম দেখলে কিন্তু বকাঝকা করবে অনেক। আরে এখন তো দেখছে না, পান খেতে খেতে দাঁতগুলোর কি হাল করেছো, দেখেছো একবার? আরে আমি বুড়ি মানুষ, এই বয়সে পান খাবো না তো কী করবো? হ্যাঁ, পান খাওয়া বের করছি তোমার, দাঁড়াও। আব্রাহাম বলে উঠল। আয়রাত পেছনের দরজার দিকে তাকায়। এই তো নাও, বলতে বলতে এসে গেছে। আব্রাহাম বলল, কবে কথা শুনবে দাদি? আরে ধুর, বিয়ে করেছিস, এখন বউয়ের দিকে নজর দে, আমার পানের দিকে না। কে শোনে কার কথা? ইলা তার পানের বাটাটা নিয়ে লুকিয়ে ফেলে। এটা দেখে আয়রাত এবং আব্রাহাম দুজনেই হেসে দেয়। তখনই একজন স্টাফ এসে তাদের সবাইকে ডাইনিং টেবিলে বসতে বলে। খাবার রেডি। খাওয়া দাওয়া শেষ করে সবাই উঠে পড়ে। আয়রাত ইলাকে মেডিসিনগুলো খাইয়ে দিয়ে রুমে শুয়ে দিয়ে আসে, তারপর নিজের রুমে চলে যায়। আব্রাহাম আয়রাতকে উপরের রুমে যেতে বলে সে একটু বাইরে যায়। এখন সময়টা সন্ধ্যা রাত। বাইরে থেকে খোলা বাতাস রুমের ভেতর আসছে। বাইরে থাকা ল্যাম্পপোস্টের আলোগুলো আবছাভাবে ঘরে এসে পড়ছে। আয়রাত গিয়ে বড় থাই গ্লাসটা সরিয়ে দুই হাত ভাঁজ করে কিছুটা হেলান দিয়ে দাঁড়ায়। চারটা আজ অনেক বড়, একদম নিজের সম্পূর্ণরূপে সেই আকাশে ফুটে উঠেছে। তার আলো যেন আয়রাতের মুখের উপর এসে পড়ছে। খোলা বাতাসে তার চুলগুলো উড়ে যাচ্ছে। তখনই আব্রাহাম আসে। আয়রাত পেছন তাকিয়ে দেখে আব্রাহামের হাতে 2 কাপ গরম ধোয়া উঠানো কফি। আব্রাহাম এসে আয়রাতের পাশে দাঁড়িয়ে পড়ে। একটা কফির মগ আয়রাতের দিকে এগিয়ে দেয়। এই নাও। তো আমাকে বললেই তো হতো, আমি বানিয়ে আনতাম। তুমি বানাও, আমি বানাই, একই কথা। এখন খেয়ে দেখো কেমন হয়েছে। অনেক ভালো। হুম, থ্যাংক ইউ জামাইজান। কি 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 বললে? জামাইজান? এটা আবার কেমন নাম? কেন, আপনি যখন আমাকে বেবি গার্ল অ্যান্ড জান পাখি বলেন ডাকেন, তখন তখন কি আমি আপনাকে কিছু বলি? বলুন। আমি বলি আপনাকে কিছু? বলি না তো, তাই না? তো এখন থেকে আমি আপনাকে জামাইজান বলে ডাকবো। কেমন নামটা? খারাপ বললে তো তুমি আমার আর আস্ত রাখবাই না, তাই অসাধারণ আনকমন একটা নাম।
আয়রাত তো হাসতে থাকে। দুজনে বসে বসে কথা বলছে আর কফি খাচ্ছে। কফি খেতে খেতেই হঠাৎ আয়রাত বলে উঠল, আচ্ছা, আপনার কাছে আম্মুর ছবি নেই? আছে তো, মাত্র একটা। আমি দেখব প্লিজ। আব্রাহাম উঠে গিয়ে তার কারবার থেকে একটা বক্স বের করে সেটা নিয়ে আয়রাতের সামনে বসে। ওয়াও, বক্সটা অনেক সুন্দর। এটা আম্মুরই বক্স ছিল এক সময়। ও আচ্ছা। আব্রাহাম একটা ছবি বের করে। এটা অনেক পুরনো একটা ছবি, তখন আব্রাহামও অনেক ছোট। আব্রাহাম ছবিটা আয়রাতের দিকে এগিয়ে দেয়। এটা আম্মু? হ্যাঁ। আর এটা আপনি? হ্যাঁ। আম্মু দেখতে অনেক সুন্দর ছিল, অনেক বেশি। আয়রাত বলল, এটা আপনি? হি হি। আপনি ছোটবেলা মোটা ছিলেন? আর শুধু মোটা না, এতটাই মোটা ছিলাম যে কেউ কোলেই নিতে পারতো না। আর আমিও আম্মুর ছাড়া আর কোলেও যেতাম না। আয় হায়, কি কিউট! আপনি এত গোলুমোলু ছিলেন? গালগুলো কি মোটা মোটা ছিল? আর আপনি এমন মুখ গোমড়া করে দিয়ে রেখেছেন কেন ছবিতে? হ্যাঁ, ছোট থেকেই রাখছিলেন নাকি? আমার চেহারাই অমন ছিল, চুপ করে থাকলেও ভাবতো সবাই আমি রেগে আছি। সিরিয়াসলি, আপনি এত বেশি গোলুমোলু ছিলেন? ইস, রসগোল্লা পুরা। নজর কেন লাগাচ্ছ? হুম। আহা, আমি ভাবতেও পারি না যে এই ছোট মোটো বাচ্চাটা এখন আমার জামাই। কিন্তু ছোটবেলা যে মোটো সোটো ছিলেন, এখন তার থেকে বেশি বডি আপনার। হুম। আম্মুর আর আমার এই একটাই ছবি আছে আমার কাছে। ও। আয়রাত নিজেই উঠে আব্রাহামের হাত থেকে বক্সটা নিয়ে তাতে ছবিটা রেখে কার্বারে তুলে রাখে। এসে আবার আব্রাহামের সামনে বসে। আব্রাহামের মুখটা কেমন মলিন। আয়রাত বুঝলো আব্রাহাম তার মায়ের কথা মনে পড়ছে। আয়রাত হেসে দিয়ে আব্রাহামের গালগুলো হালকাভাবে টেনে দেয়। আব্রাহাম হেসে দেয়। এই শুনুন না, আপনি আবার আগের মতো গোলুমোলু হয়ে যান না। আমি শুধু আপনাকে গুতাবো। আমি যে কাজগুলো করি বা যে প্রফেশনাল সাথে আছি তার সাথে এমন গোলুমোলু বডি যায় না বেবি। আয়রাত আব্রাহামের গালে চুমু খায়। আচ্ছা শুনুন না। হুম, বলো। আপনি গান গাইতে পারেন? আমার লাইফের ফার্স্ট চয়েস ছিল রকস্টার হওয়া। কি? সত্যি? হ্যাঁ। তাহলে হলেন না কেন? সিচুয়েশন কিছুটা আমার ইচ্ছের বিপরীতেই ছিল, তাই হয়নি। আম এছাড়াও আপনি এখন কম কিসে? হ্যাঁ। আরে তেমন কিছুই না। আচ্ছা, আমি এই গান শোনাবো। এখন? হ্যাঁ, এখনই, মানে এখনই। আয়রাত আব্রাহামের সাথে জেদ ধরে বসলো। আব্রাহামের আর কি করার, সে উঠে গিয়ে একটা গিটার বের করে আনে। আয়রাত জানতো না যে আব্রাহামের গিটার বাজাতেও জানে। গিটারটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালারের, অনেক সুন্দর। আব্রাহাম গিটারটা এনে জানালার পাশে বসে পড়ে আর তার সামনে আয়রাত। আপনি গিটার বাজাতে পারেন? হ্যাঁ। আমি জানতাম না তো। এখন তো জানো। আর কি কি হিডেন ট্যালেন্ট আছে আপনার মাঝে? হুম। আর কিছুই নেই। জানো, এই গিটারটাও আম্মুর দেওয়া। আমার ছোট থেকে এইসব রকস্টার, তারপর সিঙ্গিং, এগুলোর প্রতি ঝোঁক ছিল। এখন বর্তমানে আমার লাইফটা সবার থেকে আলাদা হলেও আমার ছোটবেলাটা কেটেছে আর বাকি ৮-১০টা নর্মাল বাচ্চার মতোই। একদিন আম্মুকে অনেক জোর করি একটা গিটার কিনে দেওয়ার জন্য। অনেক কান্না করেছি, কিন্তু আম্মু দিতে রাজি ছিল না। এই ভেবে যে এই গিটার পেয়ে যদি আমার পড়াশোনা নষ্ট হয়ে যায় তাহলে। কিন্তু একদিন আমি বেশ রাগ করলাম। তার একদিন পরেই আমার বার্থডে ছিল, তখনও মুখ গোমড়া করে দিয়ে বসেছিলাম। কিন্তু রাত ১২টায় আমার মা আমাকে এই গিটারটা দিয়ে প্রথম উইশ করে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার মায়ের দেওয়া এটাই শেষ স্মৃতি আমার কাছে। আমি এটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি। আগে বাজানো হলেও এখন তেমন বাজানো হয় না। বলতে পারো এটা আমার জন্য লাকি। আব্রাহাম, এখন তো গাইতেই হবে। ওকে ফাইন, গাচ্ছি। আয়রাত গিয়ে রুমের লাইটটা অফ করে দিল আর একদম হালকা আলোর একটা লাইট জ্বালিয়ে দিয়ে আসলো। জানালার থাই গ্লাসটা আরেকটু খুলে দিল। এবার যেন বাইরের ল্যাম্পপোস্টের সব আলোই রুমে এসে উকি দিয়েছে। গ্লাস মেলে দাঁড়াতেই এক দমকা বাতাস আয়রাতের মুখে আছড়ে পড়ে। মুহূর্তেই ঘরটা পুরো পরিবেশ পাল্টে গেল। আব্রাহাম আর আয়রাতের নিচে ফ্লোরে বসে পড়ে। আব্রাহাম গিটারটা হাতে নিয়ে বসে আর তার সামনে আয়রাত দুই গাল হাত দিয়ে অধীর আগ্রহে আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। কখন আব্রাহাম গান গাবে আর কখন সে শুনবে। আব্রাহাম প্রথমে গিটার টুংটাং আওয়াজ তুলে তারপর বাজাতে শুরু করে। আমি আর গানটা গিয়ে আপনাদের শোনালাম না।
আব্রাহাম তার যতক্ষণ গানটা গাচ্ছিল তার সম্পূর্ণ সময় ধরে আয়রাতের দিকেই তাকিয়েছিল। প্রতিটা লাইনে, গানের প্রতিটা শব্দে তার আয়রাত মিশেছিল। তাকে ভেবে ভেবে গানটা গাওয়া শেষ হলে আব্রাহাম গিটারটা রেখে দিয়ে আয়রাতের দিকে তাকায়। কি এভাবে তাকিয়ে আছো কেন? আই স্টিল ক্যান্ট বিলিভ দিস। আপনি এত সুন্দর গান কিভাবে, মানে কিভাবে? আরে এমনি মাঝে মাঝে শুধু মন চাইলে গাইতাম, আর কিছুই না। আর যখন ফ্রেন্ডরা একসাথে হতাম তখনই, মাঝে মাঝে ভার্সিটিতে। হ্যাঁ, এত কিউট ছিল। সিরিয়াসলি আপনার গানের গলা অনেক বেশি সুন্দর। আর এখন বুঝতে পারছি যে কেন কলেজের মেয়েরা আপনার উপর এত মত্ত হতো। কি? আপনি তো অ্যাবোর্ড পড়াশোনা করেছেন তাই না? সেখানে হয়তো কখনো গিয়েছেন, আর কেউ তখন আপনার দিকে তাকিয়ে থাকবে না তো? তা তো হয় না, তাই না? সো সেখানে মেয়েরা অবশ্যই তাকিয়ে থাকতো। জান পাখি, তুমি কার সাথে কি বলছো? এটাই বলছি যে আপনি শুধু আমার, আর আপনি শুধু আমার জন্যই গান গাবেন, বুঝলেন? এত সুন্দর গান গান আপনি। হুম, হয়েছে, এবার চলো। আব্রাহাম আয়রাতের সেই দিন এভাবেই চলে যায়। পরের দিন হয়, আর আজ থেকে আব্রাহামকে অফিসে যেতে হবে। বিয়ের এই সব দৌড় ঝাঁপের জন্য পুরো এক সপ্তাহ অফিসে যাওয়া হয়নি। তবে আজ কোনো উপায় নেই, আজ যেতেই হবে। আর এর জন্য আয়রাতের মন খারাপ, কেননা আব্রাহাম চলে গেলে আয়রাত পুরো একা। দাদি আছে, তবে ওনার তো রেস্ট নিতে হয়। আয়রাত প্রথমে মানা করেছিল আব্রাহামকে অফিসে না যেতে, কিন্তু আব্রাহাম আয়রাতকে অনেক বুঝিয়ে শুনিয়ে অফিসে চলে যায়। যাওয়ার সময় আয়রাত মুখটা লটকে দিয়ে আব্রাহামকে বাই বাই বলে। আব্রাহাম গাড়ি থেকে আবার নেমে এসে আয়রাতের কপালে গালে ইচ্ছে মতো চুমু দিয়ে আবার গাড়িতে এসে বসে। আয়রাত হেসে দিয়ে আব্রাহামকে বিদায় জানায়। আব্রাহামের যাওয়ার পর আয়রাতের সারাটা দিন যে কিভাবে কেটেছে তা একমাত্র সেই জানে। ইলার সাথে আয়রাতের বেশ গল্প হয়, কিন্তু ইলা মেডিসিন নিয়ে ঘুমিয়ে রয়েছে। আয়রাত এবার একা। আয়রাত করিডোরে চলে যায়। করিডোর থেকে নিচের দিকে তাকিয়ে দেখে কিছু ছোট ছেলেমেয়েরা খেলছে। তাদের দেখে আয়রাতের মাথায় একটা বুদ্ধি আসে। আয়রাত দ্রুত নিচে চলে যায়। আর এদিকে আব্রাহাম অফিসের সব কাজ শেষ করে দ্রুত বাড়ি যাওয়ার জন্য বাইরে বের হয়ে পড়ে। এখন বিকেলের শেষ বেলা। একসময় আব্রাহাম এসে তার বাসার সামনে থামে। বাড়ির ভেতরে বাগানের সাইডে থেকে বেশ চিল্লার আওয়াজ আসে। আব্রাহাম কপাল কুঁচকে সেদিকেই তাকায়। চোখের সানগ্লাসটা খুলে ভেতরে চলে যায়। বাগানের ভেতর যেতে আব্রাহাম যা দেখে তাতে সে কি করবে বা কি বলবে খুঁজে পায় না, কারণ আয়রাত তার চোখে একটা কাপড় বেঁধে ছোট ছোট বেশ কিছু বাচ্চার সাথে কানামাছি ভোবো খেলছে। আর আয়রাতের চারিদিকে বাচ্চাগুলো ছুটোছুটি করছে। আয়রাত তাদের ধরার ব্যর্থ চেষ্টা করছে। আশেপাশে হাতড়িয়ে হাতড়িয়ে খুঁজে বেড়াচ্ছে, আর বাচ্চাগুলো খুশিতে লাফাচ্ছে। আয়রাতও চিল্লাচ্ছে আর খেলছে বাচ্চাদের সাথে। আব্রাহাম তার জ্যাকেটের হাতাগুলো ফোল্ড করতে করতে আয়রাতের সামনে এগিয়ে যায়। বাচ্চাগুলো আয়রাতকে বলে দিতে ধরলে আব্রাহাম সব বাচ্চাদের হাতের ইশারাতে চুপ করে থাকতে বলে। বাচ্চাগুলো মুখে আঙ্গুল দিয়ে চুপ করে যায়। আব্রাহাম যেই না আয়রাতের সামনে গিয়ে দাঁড়ায়, তখনই আয়রাত আব্রাহামকে ধরে ফেলে। তখনই চিল্লিয়ে বলে, এই ধরেছি ধরেছি ধরেছি, আমি ধরেছি। আয়রাত আব্রাহামের হাত বুক ছুঁয়ে দেখে বেশ হাট্টা কাট্টা একজন। আয়রাত তার চোখ থেকে কাপড় সরিয়ে ফেলে, দেখে আব্রাহাম। আয়রাত তাকে দেখে হেসে দিয়ে জড়িয়ে ধরে। জামাই যান। প্রায় সন্ধ্যা নেমে এলে বাচ্চাগুলো আয়রাতকে বিদায় জানিয়ে এসে পড়ে। আয়রাত বলল, এই এই তোরা সবাই কাল আবার এখানে আসবি কিন্তু, ঠিক আছে? সবাই আসবি, আবার খেলবো, ওকে? আর শোন, কাল আসলে সবাইকে এতগুলো চকলেট দেওয়া হবে, বুঝলি? এখন সবাই জলদি বাড়ি যা। বাচ্চাগুলো সবাই দৌড়ে চলে যায়। আয়রাতের এমন কাণ্ড দেখে আব্রাহাম বলে ওঠে, এক বাচ্চা মেয়েকে বিয়ে করেছি আমি। হ্যাঁ, ভালো করেছেন। এই সন্ধ্যা হয়ে গেছে, ভেতরে চলো। আব্রাহাম আয়রাতের হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে আসে। আয়রাত বাইরে আরও থাকতে চাইলে আব্রাহাম তাকে একরকম ঠেলে জোর করেই ভেতরে নিয়ে যায়।